খবরদার খবরদার তুই আমার ছেলেকে ছুবি না তুই তুই হচ্ছে অপয়া অলক্ষী। তুই আমার বাড়িতে আসার সাথে সাথে 10 দিনের মধ্যে তুই আমার জলজাত ছেলেটাকে খেয়ে ফেললি। তুই আসার সাথে সাথে আমার বাড়িতে আরো কত অঘটন লাগে আছে। তুই আমার ছেলেকে ছুবি না, তুই আমার ছেলের কাছেও যাবি না। তুমি কি বলতেছো বিপুলের মা? আরে এখানে ওর কি দোষ? আমাদের ছেলেটা যে এভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে এটা কে বলতে পারছিল বলো? তুমি ওকে দোষ দিতেছো কেন? জন্ম মৃত্যু সব ভগবানের হাতে, এই সৃষ্টিগুলোর কারো হাতে এসব নেই। তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবা না। আমার জলজাত ছেলেটাকে 10 দিনের মাথায় কেন খেয়ে ফেললো তুমি কোনো কথাই বলবা না। আমি সব বুঝি। এই কলঙ্কি, এই রাক্ষসী আমার ছেলেটাকে খাওয়ার জন্য ও আমার সংসারে এসেছে। বিপুলের মা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। শোনো, আমি তোমাকে জোর হাত করে বলতেছি, ওকে আমার ছেলের লাশের কাছ থেকে সরে যেতে বলো, না হলে আমার ছেলের আত্মা কষ্ট পাবে। ও অলক্ষী, যদি ওই অলক্ষী হাত দিয়ে আমার পুলারে ছয়, আমার পুলার আত্মা স্বর্গে যাবে না, আমার পুলার আত্মা স্বর্গে যাবে না। বিপুলের মা, তুমি ভিতরে চলো, ভিতরে চলো, ভিতরে চলো। না না, আমি আপনাকে ছোঁব না, তাহলে আপনি মরেও শান্তি পাবেন না। মা তো ঠিকই বলছে, আমি তো অপয়া, আমাকে আপনি মাফ করে দিয়ে। আপনার এই অকাল মৃত্যুর কারণে আমি আমি যদি আপনার জীবনে না আসতাম তাহলে আপনার মরণ এভাবে হতো না। কত বড় সাহস তোর, এই অপবিত্র হাত দিয়ে তুই আমার ঘরের জিনিসপত্র ধরছস। তোর ছোঁয়া আমার সংসারের জিনিসপত্রে পড়লে আমার সংসার ছারখার হয়ে যাবে। ওই অলক্ষী, হ্যাঁ, চারিদিকে এত মানুষ মরে, তোর মরণ হয় না কেন? তুই মরতে পারিস না? মা, আপনি এসব কি বলছেন? আপনার ছেলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, এখানে আমার দোষটা কি? আমি কি মারছি আপনার ছেলেকে? আপনার ছেলের জন্য যেমনটা আপনার কষ্ট হচ্ছে, ঠিক সে কিন্তু আমারও স্বামী, একই কষ্ট আমারও হয়। আপনি সব সময় আপনার দিকটাই চিন্তা করেন, কিন্তু আমার দিকটা
আপনি একটু বিবেচনা করেন না। খবরদার, আমি আবার কইতাছি, তোর ওই অপবিত্র মুখে তুই আমারে মা কয়ে ডাকবি না। তুই তোর সাথে আমারে তুলনা করতে চাস? আমার জলজান্ত পোলাটা মইরা গেল, হ্যাঁ, আমার চোখের সামনে আমার পোলাটা নাই হয়ে গেল, হঠাৎ সমস্যা কি? তুই তো আরেক নাং ধরবি না, চইলা যাবি রে। আমি কি করব? তোর কষ্টের সাথে তুই আমার কষ্ট তুলনা করতে চাস? হ্যাঁ, আমি ভালোই ভালোই কইতাছি, তুই আমার চোখের সামনে সর, নাইলে তোরও মারুম, আমি নিজেও মরুম। না না মা, আপনি এমনটা কইরেন না। আমি চেষ্টা করব আপনার সামনে না আসার জন্য। আইসে আমার লাগে ভাব করার জন্য। তোর ওই ভাব যদি আমি না ছুটাইতে পারছি, তাহলে আমার নামও মায়েরানী না। আহারে আহারে কোথায় পাবো তাহারে। অপূর্ব। জি না মানে আপনি অনেক সুন্দর। এই যে শুনছেন, আপনার নাম? আরে কি আশ্চর্য, আরে কোন গ্রামে থাকেন, কি পরিচয়, ভালো মন্দ কিছু তো বলে যান। এই যে হ্যালো। অপূর্ব সুন্দর, ঠিক যেন মনে হচ্ছে একদম একটা পরীকে দেখলাম। এই গ্রামে এত সুন্দর একটা মেয়ে আছে, কিন্তু আগে তো কখনো দেখিনি। যাই হোক, এই পরীটা কোথায় থাকে, কি করে, সবকিছু আমার জানার দরকার আছে। আহারে আহারে কোথায় পাবো। কি রে দোস্ত, তুই এতদিন পরে এলাকায় আসলি, এবং চুপচাপ বসে আছিস কেন? কি ভাবতেছিস তুই? রে ওই, কি ভাবতেছিস? আচ্ছা, তুই কি কখনো পরী দেখেছিস? পরি? শালার খারাপ সময় ঘড়ি দেখার সময় পাই না আমি আর। পরি কই থেকে দেখবো? আমি দেখেছি, যার অপরূপ সৌন্দর্য, অপরূপ মায়া যেন মনোমুগ্ধকর, যার টানা টানা দুটো চোখ, যে চোখের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরানোই মুশকিল, যার দীঘল কালো চুলের ঢেউ যে কোনো পুরুষের মনকে দোলা দেবে, যার অপরূপ সৌন্দর্য এই পৃথিবীর আকাশ বাতাস সব কিছুকে হার মানাবে, যার সৌন্দর্য দেখে চাঁদও নীরব হয়ে যাবে, যার সৌন্দর্যের কাছে চাঁদের সৌন্দর্য হার মানাবে, যার আগমনে এই ধরনের আকাশ বাতাস ফুল সব কিছু নিস্তব্ধ হয়ে যাবে। একটা সেকেন্ডের জন্য মনে হবে সবাই যেন তাকেই দেখছে, শুধুই তাকে দেখছে। কি রে, তুই কি অসুস্থ নাকি, নাকি কবি হয়ে গেলি? আমার তো মনে হইতেছে তোরে সত্যি সত্যি পরিতে ধরছে। এই তোরে কবিরাজের কাছে নিয়ে যাওয়া লাগবে ভাই। না রে, এই পরী কোনো কবিরাজে ছাড়াতে পারবে না। এটা হচ্ছে আমার মনের পরী। তোর মনের পরিমাণে আমি তোর কথা ঠিক বুঝতেছি না। আচ্ছা, তোদের এই গ্রামে যে দিনে দুপুরে পরী দেখা যায়, সেই কথা তুই আমাকে আগে বলিসনি কেন? আরে তুই যদি আমাকে আগে বলতি তাহলে তো অনেক আগেই তোদের গ্রামে চলে আসতাম। আরে তুই কি আবল তাবল বলতেছিস?
আমার এলাকায় পরি আসবে কই থেকে? আচ্ছা তুই কি দেখে পরি বলতেছিস? আরে কি দেখে পরি বলতেছি মানে, পরীকে দেখেই আমি পরি বলতেছি। শোন না, তোর এই গ্রামে আমি যখন প্রথম ঢুকছিলাম তখন এক সাদা শাড়ি পরা পরীর সাথে আমার ধাক্কা লাগে। আচ্ছা তুই কি জানিস এই পরীকে আমি কোথায় পাবো? সাদা শাড়ি পরা পরি আমাদের এলাকায় একমাত্র ওই হিন্দু বাড়ির বিধবা বউ আছে, ও একমাত্র সাদা শাড়ি পরে ঘুরে। হ্যাঁ দেখতে অনেক সুন্দর, একদম পরীর মতো। তুই এত শেষে এই হিন্দু বাড়ির মেয়ের পিছনে পড়লি? দেখ, সে তোদের চোখে বিধবা কিনা সেটা তো আমি জানি না, কিন্তু আমার চোখে সে পরি। আমি যে কোনো মূল্যে তাকে আমার জীবনে পেতে চাই। তাইলে আমি বলবো তুই দিনে দুপুরে বসে বসে স্বপ্ন দেখতেছিস। শোন, হিন্দু বাড়ির যে বিধবা বউটা আছে না, সে পরীর মতো সুন্দর, আর সে অনেকের কাছেই সুন্দর, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না, কারণ সে জানে যে এগুলো সম্ভব না। ভাই তুই যে ওর প্রেমে পড়ছো, সেটা যদি ওর বাড়ির লোকে জানে, ওর যে কি অবস্থা করবে। আমার কি অবস্থা করবে সেটা নিয়ে আমি কখনো ভাবি না, তবে আমি যে পরিটার প্রেমে পড়ে গেছি, ওকে যে আমার যে কোনো ভাবেই পেতে হবে। আচ্ছা তুই একটা বন্দোবস্ত করে দে না প্লিজ। আরে আমি বুঝছি তোরে ভাই, হাজারবার বুঝাইলেও তোর লাভ হবে না। আচ্ছা আমি দেখি তোদের দেখা করানোর ব্যবস্থা করা যায় কি। লাভ ইউ বন্ধু, এই জন্যে তোকে আমি এত বেশি ভালোবাসি। বৌমা, বাবা বৌমা চলো, চারটা খাইনি বা চলো। আরে রাতে না খেয়ে ঘুমাইলে শরীর খারাপ করবে, ওঠো। আমার খাইতে ইচ্ছে হচ্ছে না বাবা। আরে বৌমা এইভাবে বললে চলবে? খাইতে হবে তো। উঠো, উঠে খাইয়ালো। ও যদি রোজ রোজ না খেয়ে থাকে ওর শরীর খারাপ করবো না? হ্যাঁ, আর ও যদি মন খারাপ করে না খেয়ে থাকে তাহলে আমার ছেলে কি ফিরাইবো? তাই এই সব ঢং বন্ধ করতে বলো। এই তুমি কি চাও পাড়া প্রতিবেশীরা বলুক যে আমি পোলা ভরে না খেয়ে রাখছি? হ্যাঁ বিপুলের মা, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি তোমার ঘরে যাও। মেয়েটাকে এইভাবে বললো না। শোনো, সারাদিন তো বনে বাজারে টুটু করে ঘুরে, খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে। এই তোমার লাই পায়া ও এত মাথায় উঠছে। আহা থামো তো তুমি। খালি তো আমারে কথা থামো তো তুমি, থামো তো তুমি। হ্যাঁ, যদি না খায় পায়ে ধরে খাও, যত সব। বাবা, মা এখনো মনে করে সবকিছুর জন্য দায়ী আমি, তাই না? আরে তুমি কিছু মনে করো না, আসলে একমাত্র সন্তানকে হারিয়েছে তো। আমি পুরুষ মানুষ, নিজেকে শক্ত করে নিছি, কিন্তু সে তো মা, ভুলতে পারতেছে না। মাথাটা আসলে খারাপ হয়ে আছে, তাই মুখে যা আসে তাই বলে। কয়টা দিন যায় দেখবে সব ঠিক হয়ে গেছে, কিন্তু সেই চিন্তায় এভাবে নাওয়া খাওয়া ভুলে গেলে তুমি তো নিজেই অসুস্থ হয়ে যাবে মা। না বাবা, আমার খাইতে ইচ্ছে হচ্ছে না, আমার না খাবার গলা দিয়ে নামে না বাবা। আপনারা খেয়ে নেন, আবার যখন খাইতে মন চাইবে তখন আমি খেয়ে নেব। আচ্ছা শোনো, আমি তোমার খাবারটা এখানে দিয়ে যাচ্ছি, তুমি খেয়ে নাও। তুমি যদি না খাও শরীর খারাপ করবে তো। তুমি অসুস্থ হয়ে গেলে আমাদেরকে কে দেখবে বলো? বিপুল মারা যাওয়ার পর আমাদের তো আর কেউ নাই। তুমি নিজের ক্ষতি করো না বৌমা। কই গেল? হ্যাঁ, সকাল থেকে এই যে খুঁজার ওরে আমি খুঁজতেছি, ওরে আমি কোথায় দেখুন রে? হ্যাঁ, আচ্ছা তুমি এইখানে বইসা রইছ? আই মাগি, আই মাগি, তুই এখানে কালকে বইবা অপেক্ষা করতেছস? হ্যাঁ, আমার পুলা ময়রা সারতে পারল না, 2 দিন হইল না, এখনই নাম খোঁজা শুরু করে দিলি। মা, আপনি এসব কি বলছেন? আপনার মুখে কি কিছু আটকাই না? আমি লাং খুঁজবো কেন?
আপনার ছেলের সাথে এখানে অনেক সময় কাটাইছি, এই জন্য আমি এখানে আসছি। আর তাছাড়া তো আপনি আমাকে পছন্দই করেন না, আপনি তো সবসময় আপনার আশপাশ থেকে দূরে থাকতে বলেন, এই জন্য এখানে। ওরে আমার সোনার চাঁদ রে, উনি এখানে বৈশা বৈশা স্মৃতি হাওড়াইতেছে। হ্যাঁ, আমার চোখে ধুলা দিতে চাস? ওই তুই কি মনে করছস আমি তোর চলাফেরা বুঝি না? হ্যাঁ, তুই কি আমার বোকা মনে করছস? একদিনের জন্য হইলো তোর আগে আমি পৃথিবীতে আসছি, তোর হাঁটার মধ্যেই তো আমি বুঝতে পারি যে তুই নাং খুঁজতাছস। এত যদি নাঙ্গের দরকার হয় তাহলে আমার বাড়িতে না থেকে বাইরে যায় নাং খুঁজে নিয়ে আয়। শোন, আমার বাড়িতে থাকতে হইলে বিড়ালের মতো হয়ে থাকতে, আর যদি 19 থেকে 20 করস না একটা তোরে ঘর ধাক্কা দেবে। তুমি আমাকে কোন পরিস্থিতিতে রেখে গেলে? তুমি কোথায়? আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। তুমি তুমি এভাবে চলে গেছো, আমার জন্য কি তোমার একটু মায়া হয় নাই? একটু হয় নাই? আমি আর কত সহ্য করব? তুমি শুধু তোমার কথাই চিন্তা করলা, আমার কথা একটু তুমি চিন্তা করলা না। এই সমাজে তুমি আমাকে কলঙ্কিনী বানিয়ে তুমি চলে গেলা। আপনি? আসলে আমি দিদি যাইতে নিছিলাম, দেখলাম তুমি একা একা বসে রয়েছো, তাই ভাবলাম একটু আগে আসি। তো তোমার জামাইটা বললো অনেক দিন এলো, জুয়ান একটা মাইয়া, তুমি বিয়ার 10 দিনের মাথায় তোমার জামাইটা মেরে গেল গা। তোমার এই যৌবন কেমনে ধরে রাখবো কম? তোমার জন্য আমার না বড়ই কষ্ট লাগে গো। আমার পোড়া কপাল, কপালে যা লেখা ছিল তাই হয়েছে। কপালের লিখন কি আর খণ্ডন করা যায়? এখন নিজের ভালোটা বুঝো, একা একা কি থাকা যায়? আমার একটু দেহ, আমার বউটা বিগত কত বছর বিস্তায় পড়ে রয়েছে, জীবনটা তিলে তিলে শেষ করে দিতেছি। আমি চাই না তোমারও জীবনটা আমার মতন তিলে তিলে শেষ করে দাও। আপনি এটা কি করছেন? আপনার এত বড় সাহস? আরে এমন করো কে? আমিও একা, তুমিও একা, তোমার এই অঙ্গের জ্বালা এমনি শেষ করে দিবা? তোমার এই অঙ্গের জ্বালা আমি বুঝি, এই রূপ যৌবন কি এভাবে শেষ হয়ে দিব? হলে হবে, তাতে আপনার কি? আমার আবার কি? তোমার এই রূপ যৌবন দেখলে আমার শরীরের পশমটা দাঁড়ায় যায়। শোনো, তোমার কি লাগবো শুধু কও আমারে, টাকা পয়সা ধন দৌলত সব দিতে রাজি আছি আমি, শুধু তোমার দেহটা দাও আমারে। মেম্বার সাহেব! আপনার সাহস তো কম না। আমি বিধবা মাইয়া বলে কি আমার মান সম্মান নাই? আপনি চাইলে কি আমি চলে যাব? হ্যাঁ, আপনার ধন দৌলত যা কিছু আছে সবকিছুর ঊর্ধ্বে আমার মান সম্মান। আপনি আমাকে কি মনে করেছেন, পতিতা? আবার যদি আমার সাথে এমন করার চেষ্টা করেন তাহলে খুব খারাপ হবে বলে দিলাম, কথাটা যেন মনে থাকে। মাগি, তোর তো অনেক দেমাগ। আমি কালু মেম্বার, তোর এই দেমাগের জবাব দিব কিভাবে জানোস? তোর এই দেহ দিয়া। আর এই দেহ লয়ে যদি আমি না পারছি,
আর আমার নাম কালু মেম্বার না, প্রতিশোধ নিতে হইব তোর দেহ দিয়া। শোন, তোর যে কারণে এই জায়গায় ডাকছি, কারণ হইল ওই যে হিন্দু বাড়ির বিধবা বউটা আছে না, আরে বেটা যার নাম অনন না, আজকে থেকে ওরা পুরা নজরদারিতে রাখবি। ওই কি করে, কই যায়, আর বিশেষ করে ওর কাছে কে আয় কে যায়, এটা পুরা খবরটা তুই আমার দিবি। আর বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখবি, ওর আশপাশে আমি ছাড়া অন্য কেউ জানি ওর গা ঘেঁষা না দিতে পারে। মনে রাখবি, আজকেতে ওর আশপাশে শুধুমাত্র আমি থাকবো। কি কইছি, কথাটা কানে গেছে? জি মেম্বার সাহেব। শোন, খালি মুখে মুখে বললে না, কাজ করে দেয় দিব। আর তুই তো জানাস আমি কাজে বিশ্বাসী, আর আমার এই কাজ যদি কোনো উল্টাপাল্টা হয়েছে রে, তরে যে কি করুম এটা তুই জানোসই আমি কি তরে করতে পারি। যা, অনেক যে কাম করতে পারেছি এই কামে যা। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এইবার তোমার ডানাটা আমি ধরে ফেলেছি, এখন তুমি চাইলেও আর উড়াল দিয়ে যেতে পারবে না। আপনি আপনি এখানে কি করছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, গ্রামের লোকজন দেখলে এখন কি হবে? দেখুন, মান সম্মান সব যাবে। একজন অপরিচিত ছেলে একজন বিধবা নারীর শাড়ির আঁচল ধরে রাখা ঠিক না। আঁচল ধরবো না তো কি করবো বুড়ি? তাছাড়া তো আমার কোনো আর উপায় নেই, তাই না? আর তোমার আঁচলটা যদি না ধরি তাহলে তো ডানা ঝাপটে উড়ে চলে যাবে, তাই না? আর তাছাড়া এই গ্রামের মানুষজন কে কি বললো কে কি ভাবলো তা আমার দেখার বিষয় না। আমি যেই পরীকে ভালোবাসি, যেই পরীকে আমার ভালো লেগেছে, তার সাথে আমি সারা জীবন থাকতে চাই, এটাই হচ্ছে আমার কথা। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। বিশ্বাস করো, তোমাকে আমি যেদিন প্রথম দেখেছি না, প্রথম দেখাতে কেমন জানি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি খেতে গেলে তোমাকে দেখি, ঘুমাতে গেলে তোমাকে দেখি, সব জায়গায় শুধু তুমি তুমি আর তুমি। তোমাকে ছাড়া আমার এই মস্তিষ্ক কোনো কিছুই ভাবতে পারছে না। আমার সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে এখন তুমি ছেয়ে গেছো। বিশ্বাস করো, আমি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি ভালোবাসি। প্লিজ তুমি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। তুমি যদি আমার প্রস্তাবে রাজি থাকো তাহলে আমাকে প্লিজ বলো, প্লিজ তুমি তুমি আমাকে না করো না, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে আজকেই বিয়ে করতে রাজি আছি। আপনার কি মাথা ঠিক আছে? আপনি এসব কি বলছেন? আপনি হয়তোবা ভুলে গেছেন আমি বিধবা। এই সমাজে একজন বিধবা নারীর কোনো মূল্য নেই, তাই এসব ফালতু কথা বলে আমার সময় নষ্ট করবেন না। দেখো, আমি একদম কোনো ফালতু কথা বলছি না, আমি যা বলছি সব সত্যি কথা বলছি আর আমার মনের কথা বলছি। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আর তাছাড়া তুমি বিধবা হও আর যাই হও না কেন, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি জাস্ট তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে নিয়ে সংসার করতে চাই। দেখো, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আমার কোনো কিছুতে আপত্তি নেই। আপনার আপত্তি না থাকতে পারে, আমার আপত্তি আছে। কেননা আমি আমার স্বামীর জায়গা আমি কাউকে দিতে পারবো না। আমি আমার স্বামীর স্মৃতি নিয়ে সারা জীবন এভাবে বাঁচতে চাই। আর বাঙালি নারীর একবারই বিয়ে হয়, সে বিয়ে থেকেই একবারেই চিতায় ওঠে। আমিও মরার আগ পর্যন্ত আমার স্বামীর স্মৃতি নিয়ে বাঁচতে চাই। তাই শুধু শুধু আমাকে ডিস্টার্ব করবেন না, নয়তো গ্রামের মানুষ যদি জানে না আপনার খবর করে ফেলবে, এটা মাথায় রাখবেন। দোস্ত, তোরে আমি আগেই বারবার বলছিলাম যে ওই হিন্দু বিধবা মেয়ের পিছু পড়িস না। ভাই জানোস যে ও কারে পাত্তা দেয় না, আর যদি আমার কথাটা শুনতি তাহলে কি তোর এই রাস্তার মতো অপমান হইতে হয়? আচ্ছা, তো সমস্যাটা কোথায় বলতো? আমি কি একটা বারের জন্য তোকে বলছি যে আমি অপমানিত বোধ করছি? যেহেতু আমি তোদেরকে বলিনি যে আমি অপমানিত বোধ হচ্ছি, তাহলে তোদের সমস্যা কোথায়? দেখ, ও আমাকে একবার কেন, ও যদি আমাকে 1000 ফিরে দেয় না, তাতে আমি একটা বারের জন্য অপমানিত বোধ করবো না। আর তাছাড়া ও আমার ভালো লাগা নাই, আর ও আমার ভালোবাসার মানুষ।
ওর জন্য আমি বারবার বেহায়া হতে পারি। এবার মনে হচ্ছে কি জানিস, এই বিধবার প্রেমে পড়ে না তোর মাথা পুরাই গেছে। ভাই ভার্সিটিতে কত মেয়ে তোর পিছনে পিছনে ঘরে, তার কি হিসাব আছে তোর? আর তাছাড়া এই হিন্দু বিধবা মেয়ের সাথে প্রেম করলে বন্ধু বান্ধব তোর এনে হাসাহাসি করবে। আরে ভাই, কি আমাকে নিয়ে হাসাহাসি করবে তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি ওকে জাস্ট ভালোবাসি, মানে ভালোবাসি। আর তোর কাছে বা তোদের কাছে, সমাজের কাছে ও হতে পারে একজন বিধবা, কিন্তু ও আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী। তাই ওর জন্য না আমি সবার কাছে হাসির পাত্র হতে রাজি আছি, তাতে আমার কোনো সমস্যা নেই। প্রয়োজনে আমি 1000 বার অপমানিত হতে পারবো, তারপরেও না আমার একটু অপমান বোধ মনে হবে না। আপনি আপনি কি করছেন? কেউ দেখলে সমস্যা হবে। দেখুন, আমার তো মান সম্মান যাবে, সাথে আপনারও মান সম্মান যাবে। প্লিজ আপনি এখান থেকে এখন এই মুহূর্তে চলে যান। আমি এত কষ্ট করে তোমার ঠিকানা খুঁজে বের করেছি চলে যাওয়ার জন্য? কখনো না। হ্যাঁ, আমি মানছি যে তোমার সম্মান আছে, কিন্তু আমি কখনোই আমার সম্মান নিয়ে চিন্তা করি না, আর এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। দেখো প্লিজ, তুমি শুধুমাত্র একটা বার আমার প্রস্তাবটা মেনে নাও, আমার সকল মাথা ব্যথা শেষ হয়ে যাবে। প্লিজ। আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি শুধুমাত্র তোমার জন্য। দেখুন, আমি বিধবা, বিধবাদের ভালোবাসতে নেই। আমি হচ্ছে কি এই সমাজের বন্দি পাখি। আমার জীবনটা কাটবে এই বন্দিশালার মধ্যে। আমি সেই বন্দি খাঁচা থেকে তোমাকে মুক্ত করার জন্য এসেছি। তুমি শুধুমাত্র একটা বার আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। বিশ্বাস করো, তোমার জন্য আমি মুক্ত আকাশের ব্যবস্থা করব। সেখানে তুমি তোমার ইচ্ছা মতো উড়বে, তোমাকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। সবাই শুধু মুখে বলতে পারে, বাস্তবায়ন করে কয়জন? তুমি শুধুমাত্র আমাকে একটা বার সুযোগ দিয়ে দেখো। আমি যদি বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজেই তোমার জীবন থেকে চলে যাব। প্লিজ আমার কথাটা দেখো। হ্যাঁ, আমি প্লিজ। বৌমা, বৌমা, তোমাকে একটা কথা বলি, শোনো। তুমি যদি চাও তোমার জীবনটা আবার নতুন করে শুরু করতে পারো। কে কিভাবে জানি না, কিন্তু আমি চাই না আমার ছেলের জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যায়। কতই বা বয়স তোমার। এই বয়সে সাদা কাপড়ে দেখতে আমার একদম ভালো লাগে না বৌমা, কারণ আমি তো তোমাকে আমার বৌমা হিসেবে দেখিনি, আমি আমার মেয়ে হিসেবে দেখেছিলাম বৌমা। তাই বলছি, তোমার জীবনে যদি নতুন করে বাঁচার কোনো সুযোগ আসে, তুমি সুযোগটা হাতছাড়া করো না। আমি তোমার সাথে থাকবো। আসলে বাবা, আপনি যা মনে করছেন তা কিন্তু না। আমি বুঝতে পারছি আপনি কি মনে করছেন কিংবা কি বলতে চাইছেন। সত্যি বলছি বাবা, ছেলেটা আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি কিছুই বলিনি। আমি বলিনি আমি বিয়ে করব। আমিও সেটাই বলছি বৌমা, যেহেতু তোমার জীবনে একটা নতুন করে বাঁচার সুযোগ এসেছে, তুমি সুযোগটা হাতছাড়া করো না। ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে, আমার মনে হয়েছে ছেলেটা তোমাকে ভালো রাখবে। আমিও এমন একটা ছেলেই খুঁজছিলাম যে তোমার সবকিছু জেনেও তোমাকে ভালোবাসবে, কিন্তু তোমার শাশুড়ির ভয় বলতে পারিনি। তাই বলছি বৌমা, তুমি সুযোগটা হাতছাড়া করো না, এভাবে নিজের জীবনটা নষ্ট করো না।
কানে কানে তুমি শুধুই আমার কোকিল কুহু সুরে তুমি শুধুই আমার নদী কালো কালো সুরে কথা আছে একটা তুমি আমার তুমি শুধু আমার এ গল্পের শুরু শেষ হবে না তুমি আমার তুমি শুধু আমার তোমায় ছাড়া অন্ধকার ফুলের গন্ধ দিয়ে তোমার নামটি লিখি আমি তোমারই কথা সকল কথা শিখি একা পথে ছায়ার মতো চলি তোমার ছবি আমার চোখে ভাসে চুপ করে বসে আছি তোমারই অপেক্ষাতে তুমি আমার তুমি শুধু আমার এ গল্পের শুরু শেষ হবে না তুমি আমার তুমি শুধু আমার তোমায় ছাড়া অন্ধকার তুমি আমার তুমি শুধু আমার এ গল্পের শুরু শেষ হবে না তুমি আমার তুমি শুধু আমার তোমায় ছাড়া অন্ধকার ওই মাগি, আমি তর্কে তর্কে ছিলাম। আমার ছেলে মারা যাওয়ার পরের থেকে আমার সন্দেহ ছিল, কিন্তু প্রমাণের অভাবে তোকে আমি ধরতে পারি নাই। আজকে তোকে আমি হাতে নাতে ধরছি। এখন কি করবি? আজকে বাড়িতে চল, তোর একদিন কে আমার একদিন। চল চল। তোর তো সাহস কম না, তুই মেম্বারের জিনিসের দিকে নজর দিছস। শোন, মেম্বার কইছে তুই যদি আরেকবার দিকে নজর দেস তোর চোখ তুইলা মার্বেল খেলতে বসছি। এই তোরে আর তোর মেম্বারে একটা কথা ভালো মতো ওই ভেসার মধ্যে ঢুকাই দিতেছি, আমি অনন্যারে ভালোবাসি। আর ওর দিকে যদি কেউ চোখ তুইলা তাকায়, চোখ দুটো তুইলা ওইখানে গাছ অপবিত্র অসতী, তুই আমার বাড়িতে নষ্ট করো, তো নষ্ট ইচ্ছা দেবো। হ্যাঁ, আমি যদি তোর শিক্ষা দিতে না পারছি তো আমার নাম মায়ের রানী না। বিপুলের বাপ, বিপুলের বাপ, এদিকে আসো। কত বড় আমার মায়া, মায়া কি হয়েছে? কি হয় নাই? হ্যাঁ, ওরে মারতেছি কেন? ও কি করছে শুনবা? আমার পোলা ময়রা সারা পেলো না, ও বাগানের মধ্যে বসে বসে পর পুরুষের সাথে প্রেম করতেছে। প্রেম ওরে আজকে আমি এমন শিক্ষা দিয়ে দিব যাতে জীবন আর এই সাহস করতে না পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানলাম যে ও একটা ছেলেকে পছন্দ করছে, কিন্তু তাই বলে কি ভেবে মারবা? ও তো মরে যাবে। আচ্ছা একটা জিনিস বলো তো, ওর বয়স কত কিছু? এই বয়সে একটা মেয়ে বিধবার কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, তুমি একবার ভেবে দেখছো
যে ওর জায়গায় যদি তোমার মেয়ে থাকতো তাহলে তোমার কেমন লাগতো? এই এই তুমি কি বলতেছো? আমাদের হিন্দু ধর্মে কি দ্বিতীয় বিয়ে আছে? ওরে যদি আমি শিক্ষা না দিছি, ওরে যদি আমি শাস্তি না দিছি, তাহলে আমার নাম মায়া রানী না, আমার চেতাই বাতার শ্বশুর একটা দুইটা এত প্রেম করে। হায় ভগবান, তুমি আমার এই কোন শাস্তি দিলা? আমার জলজান্ত পুলারে কেন তুইলা নিলা? আমার এই দৃশ্য দেখার জন্য আমার ছেলের বউ পরের লাগে বাগানের মধ্যে প্রেম করে। তুমি আমারে উঠিয়ে দাও ভগবান, আমারে উঠিয়ে দাও, আমি থাকতে চাই না। এই শাস্তি আমারে কেন দিলা? আমার ছেলেটারে কেন তুইলা দিলা? আর এই দৃশ্য আমারে দেখতে হইলো তোমার কারণে আজকে এই হইছে। দেখো তুমি তোমার পোড়ার পরে যা, আমি চলে যাবো পারিস থেকে, আমি যাবো গা। মারে কান্দিস না মা। মারে মারে আমিও জানি তোর কোনো দোষ নাই, কিন্তু কি করবি বল, ভগবান সবার ভাগ্যে সুখ লেখেন। কিন্তু হাসির পরে যেমন কান্না, তেমন কান্নার পরে আবার হাসি। তুই দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই যা মা, যা ঘরে যা মা, কান্দিস না, যা ঘরে যা। কি ওর মতো 2 দিনকার পোলা যার মার বিয়ে নাকি আমি খাইলাম, আর হেই পোলাই কয় আমার চোখ তুলে লইব। তোরা কি করছস? অক্ষণ যা গিয়া ওরে বুঝাই দে, শিখাই দে আমি কোন মাল, আর অনন্যার ব্যাপারটা আমি দেখতেছি। যা। এই বেটা কারা? কিরে তোরা তোরা এখানে কি করছিস? এই হুন, তোর একটা কথা বলতে আইছি, আর মেম্বার সাহেব বলছে তোরে ভালোই ভালোই বলতাছি, তুই যদি অনন্যার আশেপাশে গুরগুর করতে দিই না, তোরে পায়ের থেকে মাথা বলতো না কুচি কুচি করে না উত্তর দেখাও। বলি তুই আমার শরীরের প্রত্যেকটা অংশ কেটে কুকুরকে খাওয়াই দিতে না? আমি যদি তোদেরকে কেটে টুকরো টুকরো করে এখন কুকুরকে দিয়ে খাওয়াই তাহলে তাহলে কি করবি? ভাই 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 ভুল হয়ে গেছে ভাই, ভাই আজকে গান নিয়ে মাফ করে দেন ভাই, আমার ভাই কিছু করেন না ভাই, আমি আপনার পায়ে ধরি ভাই। চুপচাপ এখান থেকে সোজা ঘুরে যাবে, যাও যাও যাও। আসছে আমাকে কেটে কেটে টুকরো করে কুকুরকে দেখা হবে। সামান্য তো ছুরিটা দেখেছি, তাতে এইভাবে দৌড় মারলি। আমার আসল রূপটা যদি দেখছি না তাহলে কখনো আমার সামনে আসছি না। প্রদীপ চাচা, ও প্রদীপ চাচা বাড়িতে আছে নাকি? ও প্রদীপ চাচা বাড়িতে আছে নাকি? মেম্বার সাহেব, আপনি রাত করে আমার বাড়িতে ঘুরে নাকি? কি আর মনে করে আসবো চাচা, আমি আপনাদের এই এলাকার মেম্বার, আমার একটা দায়িত্ব আছে না? আবার শুনছি আপনার ছেলেটা মারা যাওয়ার পরে আপনাদের সংসারটা নাকি খুব কষ্টে চলতেছে। একটু কষ্ট তো হইতেছেই, ছেলেটা আমার একমাত্র উপার্জনকারী ছিল। ও মারা যাওয়ার পর সংসার একটু অভাবী হয়েছে। আমার বয়স হয়েছে, আমি তো আর কামাই রোজগার করতে পারি না। ভগবান যা জোটায় তাই খাচ্ছি। আপনার কথাটা না শুনা আমার খুব কষ্ট লাগলো। আমি এলাকার মেম্বার, আমি থাকতে এলাকার মানুষ খুব কষ্টের দিন যাপন করব, আমি এটা মেনে নিতে পারতেছি না। আপনি চাইলে এই কষ্টটা দূর হয়ে যেতে পারে, শুধুমাত্র ছোট্ট একটা কাজ করলেই হবে। আপনি কি বলতে চাচ্ছেন মেম্বার সাহেব? আমি তো ঠিক বুঝতে পারতেছি না। মানে কি কাজ করলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে? আপনি একটু খুলে বলেন না আমাকে। আপনি তো জানেন আমার বউটা বিগত দিন ধরে অসুস্থ, সে বিছনায় পড়ে থাকে। আমার দিনটা কিভাবে যায় সেটা তো বুঝতেই পারতেছেন, কিন্তু বউ তো ফালাই দিতে পারি না। আমার এই দিকটা আপনার ছেলের বউটা অল্প বয়সে বিধবা হয়েছে। দেখেন মেয়েটার জীবন শুরু হওয়ার আগেই জীবনটা শেষ হয়ে গেছে। মেয়েটাকে দেখলে আমার খুব মায়া হয় চাচা। তাছাড়া আপনাকে যে কষ্টটা শুনলাম,
সে কষ্টের কথা শুই না আমার খুব মায়া লাগে। আবার আমি যদি এমনি সাহায্য করতেছি, এলাকার মানুষ কইব আপনার পোলার বললো আমার একটা অবৈধ সম্পর্ক আছে, এটা কি মেনে নেওয়া যায়? তাই আপনার যদি আপত্তি না থাকে আমি একটা কথা বলতে চাইছিলাম, আপনার ওই পোলার বোটারে আমি আমার বউ বানিয়ে ঘরে নিতে চাই। মেম্বার সাহেব, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি সব কি বলতেছেন? আপনি নিজের বয়সটা খেয়াল করছেন? আপনি তো প্রায় আমার কাছাকাছি বয়সের লোক, আর আমার বৌমা আপনার মেয়ের বয়সী। আচ্ছা, সেটা বাদ দিলাম, আপনি ধর্মের দিকে তাকাবেন না। আপনি মুসলমান, আমরা হিন্দু, সেটাও না হয় বাদ দিলাম। আপনি এটা কিভাবে বলতে পারলেন? আমি তো জানি আমার বৌমার বয়সী একটা মেয়ে আপনার ঘরে আছে, আপনার কন্যা। আপনি তারপরেও সেই মেয়েটার দিকে ছি 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 ছি। মেম্বার সাহেব, আমার বৌমা বিধবা হয়েছে, পচে যায় নাই। প্রয়োজনে আমি তাকে না খাইয়ে আমার বাড়িতে ফেলে ফেলে মারবো, তাও আপনার মতো একটা দুশ্চরিত্র লোকের হাতে তুলে দেবো না। আরে চাচা, আপনি এভাবে রেখে যাচ্ছেন কেন? আমি তো আপনাকে ভালো লেগেই করছি। আমাদের ভালো আপনাকে চিন্তা করতে হবে না, আমাদের ভালো আমরা দেখে নেবো। আপনি এখন মানে এখান থেকে কেটে পড়েন, না হলে কিন্তু আমি ধার ধাক্কা দিয়ে বের করে দেবো। প্রদীপ মিয়া, তুমি আমার সাথে ভালো ব্যাপারটা করলা না। তুমি ভাইবা নাও আমি কে? আমি কালু মেম্বার। আমার সাথে যে ব্যবহারটা করছো, এই ব্যবহারের প্রতিশোধ আমি কিভাবে নিব তা তুমি হারে হারে টের পাইবা। আর আমি যে প্রতিশোধ নিব, সেই প্রতিশোধের দিন তুমি গুনতে থাকো। তোমার ব্যাপারটা ভালো লাগলো না প্রদীপ মিয়া? তোমার এই নষ্ট বউ কি করে যে বেড়ায় দেখি আমি জানি না। খবরদার মেম্বার, আমার বৌমাকে নষ্টামে বলবেন না। আর যদি নষ্ট হয়, সে আমার বৌমা, আমি দেখে নেব। আপনি যান, আপনি এখন যান। আমার জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি। আমার জনম গেল ভুলে ভুলে। জনমটা ভুলে ভুলে গেছে, ভুলে ভুলে যায়। আর প্রেম করলি তো করলি, এমন একটা মেয়ের সাথে প্রেম করলি। আচ্ছা, শহরে কি মেয়ের অভাব ছিল নাকি? ভালো ভালো মেয়েরা তো চোখে পড়ে না। দেখ, আমার চোখে যা সুন্দর লাগবে তা তোদের চোখে কখনোই সুন্দর লাগবে না। হাতের 5টা আঙ্গুল সমান, সবার দৃষ্টিভঙ্গিও কিন্তু এক না। তোদের কাছে হয়তো মনে হয় যে কোনো কুমারী মেয়ে, সুন্দর মেয়েকে আমার বিয়ে করা উচিত। তোদের কাছে হয়তো এটাও মনে হয় যে কোনো বিধবার সংসার না হওয়া উচিত। কিন্তু আমি কি করব? আমার তো ভালো লাগে ওই বিধবাকে, তাকে নিয়ে আমার সংসার, তাকে নিয়ে আমার স্বপ্ন। আচ্ছা, আমার যদি বিধবাকে ভালো লাগে, আমার কিছু করা আছে? এই সামনে দেওয়ালটা দেখতে পাচ্ছিস, এখন কি করবো? ওই দেওয়ালে যদি আমার মন লাগে, আমার যদি ওই দেওয়ালকে ভালো লাগে, আমার কিছু করার নাই তো। এখন তুই যদি আমার সামনে হুড় পড়িও এনে দিস না, তাও আমার ওই দেয়ালটাকে ভালো লাগবে। এখানে আমার কোনো কিছু করার নেই। যাই হোক, এইসব তুই বুঝবি না। তুমি তো বুঝে একদম উতলে বুঝছো। তোমার মধ্যে সবাই বুঝতো না, তাহলে যে দেবদাস হয় রাত্রেবেলায় গাছতলায় এসে শুয়ে। আচ্ছা ভাই, শোন না, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। কেমন কথা? অনেক দিন হয়ে গেছে অনন্যার সাথে কোনোভাবেই দেখা করতে পারছি না। বিশ্বাস কর, যত পথ ছিল সব বন্ধ হয়ে গেছে। কিন্তু তুই তো জানিস যে আমি ওকে কত ভালোবাসি। ভাই প্লিজ, আমাকে যে কোনো একটা ব্যবস্থা করে দিবি? উপায় তো একটা আছে, কিন্তু অনেক রিস্ক। ভাই, আমি ওর জন্য যে কোনো রিস্ক নিতে পারবো, আমার কোনো সমস্যা নাই। প্রয়োজনে যদি আমার জীবনও চলে যায় তাও আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি জাস্ট ওকে একটাবার দেখতে চাই। প্লিজ একটা ব্যবস্থা করে দিন না ভাই। একটু করে যেহেতু বলতেছিস, সন্তান একটা। না, তুমি, তোমাকে না আমি নিষেধ করেছি এখানে না আসতে। দেখো, তোমার আর আমার বিষয় সবাই জেনে গেছে। আমার আর কলঙ্ক বাড়াইও না, তুমি আইসো না এখানে। অনন্যা, তুমি কেন বোঝার চেষ্টা করতেছো না? বিশ্বাস করো, তোমাকে না দেখে আমি একদমই থাকতে পারতেছি না। আমার ভিতরটা কেমন ছটফট করতেছে।
তুমি আমার সাথে এমন করো না প্লিজ। আমি আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার থাকতে হবে আমাকে ছাড়া, আমি বিধবা, তোমার বুঝতে হবে তো। আমি আমি তো এত কিছু বুঝতে চাই না, আর আমি কোনো কিছু জানতেও চাই না। আমি আমি শুধু এতটুকু জানি, আমি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি বিধবা হও আর যাই হও না কেন, তুমি আমার মনকে ছুঁয়েছো। আমি আমি তোমাকে বোঝাতে পারবো না, আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাচ্ছি। বিশ্বাস করো, আমি আমি তোমাকে না দেখে থাকতে পারছি না। আমার সাথে প্লিজ এমনটা করো না প্লিজ। ভগবানের দিব্যি লাগে, তুমি আমাকে ভুলে যাও সম্ভব, নয়তো তুমি আমার মরা মুখ দেখবে। আমাকে ভয় পাওয়ার কিছু নাই, আমি আগে থেকেই তোমাদের ব্যাপারটা জানতাম। আমি তো নিজেই বৌমাকে বলছি ও যেন জীবনটা নতুন করে শুরু করে। ও যদি ওর জীবনে কাউকে মনের মতো পেয়ে যায়, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দিতে চেয়েছি, কিন্তু এখন আর সেটা সম্ভব না। মেম্বার বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে, তোমরা কেমন করে ভালো থাকো সে নাকি দেখে নেবে। তাই তোমরা যদি একে অপরের হতে চাও, একটাই উপায় আছে, তোমরা পালিয়ে যাও। বাবা, আপনি এসব কি বলছেন? বৌমা, আমি ঠিকই বলতেছি। বললাম না, মেম্বার বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে, সে তোমাদের ক্ষতি করবে। আমি যেটা বলছি সেটাই করো, তোমরা পালিয়ে যাও। কিন্তু আমরা পালিয়ে গেলে তো মেম্বারের লোকজন এসে আপনাদের উপর নির্যাতন করবে। বৌমা, আমাদেরকে নিয়ে ভেবো না, আমরা ঠিক নিজেদের ব্যবস্থা নিজেরা করে নেব। তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়ে নাও। ঠিক আছে বাবা, আপনি যখন এত করে বলছেন, আমি আমি ওকে নিয়ে পালিয়ে যাব। কিন্তু বাবা, আপনাদেরকে নিয়ে তো আমার অনেক টেনশন হচ্ছে। আপনাদের যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি আপনার কথা রাখছি, আমি পৃথিবীর কারো কথাই আজকে শুনবো না। এমনকি অনন্যা যদি আমাকে নিষেধ করে, তারপরও আমি তার কথা শুনবো না। কিন্তু দয়া করে আপনারা নিজেদেরকে একটু সেভ রাখবেন, আপনাদের জন্য কোনো ক্ষতি না হয়। আমি আমি আজকে ওকে নিয়ে ঢাকা চলে যাবো, আর সুযোগ পেলেই আপনাদেরকে ওইখান থেকে নিয়ে যাবো। ততদিন পর্যন্ত আপনারা নিজেদেরকে একটু সেফ রাখবেন। ওই তুই কি ভাবছস আমি বাচ্চা থাকতে তুই আমার সোনা ময়না পাখি দিলে ফুরিত দিবি আর আমি আঙ্গুল চুষে থাকবো? না, এটা কালু মেম্বার এটা বাচ্চা থাকতে কখনো ওই দিন দিব না। ওই তোরা চাই রয়েছিস কে? ওরে বুঝাই দে আমি কালু মেম্বার কি মাল। ওই খবরদার, ভুল করে কেউ একটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করবে না, না হলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। ওই
কার সামনে কি কর? তোর কলজাটা তো অনেক বড়, আমার তো তোর কলজাটা মাইপা দেখতে হইব। তারা খারাপ 10 সাল